ঝর্ণার প্ল্যান থেকে গীতাকে বাঁচাতে মরিয়া হলো অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। অগ্নিজিৎ মুখার্জি প্ল্যান করতে তাকে বেশ বড় করে একটা মুখার্জি বাড়িতে ঘুড়ির উৎসব করা হবে, আর সেখানে ছেলেরা ভার্সেস মেয়েরা ঘুড়ি ওড়াবে। আর এটা শোনার পরেই গিনি তখন বলে, আচ্ছা বাবা, আপনার বড় ছেলে কোনোদিনও ঘুড়ি উড়িয়েছে? না মানে আপনার যেভাবে লালুগুলো ছেলে। আর তখনই সাত্বিক বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করছো কেন? গিনি তখন বলে, আরে বাবা, আমি ইনসাল্ট করলাম কোথায়? যেটা ঠিক আমি তো সেটাই বলেছি। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে, হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছ, সাত্বিক কখনো ঘুড়ি টুড়ি ওড়ায়নি, ও খুব একটা ওড়াতে পারবে না। সাত্বিক তখন বলে, বাবা তুমি তো আমাদের ছেলেদের দলে, তুমি আমাকে এইভাবে আন্ডার এস্টিমেট করছো কেন বলো তো? আমি পারবো, আমাকেও পারতে হবে। ঠাম্মি তখন বলে, আমাদের দলে গীতা আছে, পদ্ম আছে, আমরা মেয়েরা কতজন আছি, আমরাই জিতবো। আর এই জেতার হারা নিয়ে বেশ একটা প্রতিযোগিতা হবে বলে মনে হচ্ছে। আর তখনই গীতা বলে, আচ্ছা বাবা, আপনি পারবেন এই বয়সে ঘুড়ি ওড়াতে? আমাদের এনার্জির সাথে কিন্তু আপনি কোনোভাবেই পেরে উঠবেন না। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জির কাছে ফোন চলে এসেছে। ফোন করেছে ঝর্ণা বলে একজন, আর বলে, আপনার মনে আছে? আমি ঝর্ণা বলছি, আমার স্বামী সঞ্জয় যে নিরুদ্দেশ ছিল, আমি আপনাকে টাকা দিয়েছিলাম কেসটা লড়বার জন্য। কই তারপরে তো আপনি কিছু জানালেন না, সব ফিসটাই গায়েব করে দিয়েছেন নাকি? অগ্নিজিৎ মুখার্জি বলে, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আপনার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? তখনই ঝর্ণা বলে, না আমার মাথা তো খারাপ হয়নি, তবে মনে হয় আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। আপনি আমার সম্বন্ধে এসব কি বলছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, কোর্টে জজ সাহেব যদি হিয়ারিংয়ের ডেট না দেয় তো আমি কি করতে পারি? আমি তো যথেষ্ট লড়াই করেছি, আমি আপনার কাছ থেকে ফিস নিয়ে লড়াই করেছি। আর তাছাড়া আপনি এতদিন পরে আমাকে ফোন করেছেন কেন? আপনি কোর্টে যান, গিয়ে সেখানের ব্যাপারটা বুঝে নিন। এরপরেই ফোনটা কেটে দেয় অগ্নিজিৎ মুখার্জি। গীতা তখন বলে, কি হয়েছে বাবা, কোনো সমস্যা? অগ্নিজিৎ মুখার্জি বলে, ওই একজন মহিলা ফোন করেছিল, বলছে আমি ওনার টাকা নিয়ে কেস লড়িনি, কিন্তু আমি কেস লড়েছি। যদি কোর্টের ডেট না পাওয়া যায় সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমার তো কিছু করবার উপায় নেই, তাই না? আর এসব বাদ দাও, এসব কেস নিয়ে মাথা ঘামাতে হবে না। কিন্তু গীতার মনে সন্দেহ হয়। গীতা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, না হলে বাবাকে তো সচরাচর এরকম টেনশনে পড়তে দেখা যায় না। ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যেই গীতা সকাল সকাল চলে গেছে কোর্টে। তখনই ঝর্ণা বলে, আপনি গীতা না? গীতা তখন বলে, হ্যাঁ, আপনি কি করে চিনলেন? তখন ঝর্ণা বলে, আপনাকে চেনে না এরকম মানুষ তো খুব কমই আছে। আপনার সাথে কিছু কথা ছিল যেগুলো বলতেই আমি এখানে এসেছি। গীতা তখন বলে, আমার সাথে কি কথা বলুন? তখনই ঝর্ণা বলে, বলছিলাম যে আপনি আমাকে চিনবেন না, আপনার শ্বশুরমশাই স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি আমাকে চেনে। আমার হাজব্যান্ড অনেক বছর ধরেই নিরুদ্দেশ রয়েছে। আমার হাজব্যান্ডের নাম সঞ্জয়। আর তখন গীতা বলে, আপনি ডায়েরি করেননি? তখনই বলে যে হ্যাঁ, ডায়েরি করেছি, কেসটা কোর্টে উঠেছে, কিন্তু এর কোনো সলিউশন হয়নি। আমি অগ্নিজিৎ মুখার্জিকে অনেক টাকা দিয়েছি, নিজের গয়না বিক্রি করে পর্যন্ত টাকা দিয়েছি, কিন্তু তাতে কোনো সুরাহা হচ্ছে না। উনি এখন পুরোপুরি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি আমার হয়ে কেসটা লড়বেন? তখনই গীতা বলে, কি বলছেন কি? আপনি অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলুন, দেখুন যদি কোনো ব্যবস্থা হয়। এরপর ঝর্ণা বলে, আমি অনেকবার কথা বলার চেষ্টা করেছি, উনি আমার ফোন কেটে দিচ্ছে, আমার সাথে ঠিকভাবে কথাও বলছে না। জানেন, এই কেস লড়বার জন্য আমি আমার সর্বস্ব বিক্রি করে দিয়েছি, আমার যতটুকু যা ছিল, কিন্তু তাতেও কোনো লাভের লাভ হলো না। আমি আমার স্বামীকে খুঁজে পেলাম না, কি করব এখন বলুন? এর মধ্যেই ভজন বলে, কি আর করবেন, নিজের সিঁথির সিঁদুর মুছে বিধবার বেশ ধারণ করুন, কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই। অগ্নিজিৎ মুখার্জি টাকা নিয়ে সবটাই হজম করে ফেলেছে, ওনার কাছ থেকে আর কিছু পাবেন না। গীতা বলে, এই ভজন মিত্তির, মুখ সামলে কথা বলো। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কোর্টের বাইরে চলে আমার হাত, আর কোর্টের ভেতরে চলে আমার মুখ, সেই কথাটা ভুলে গেলে চলবে কি করে? এরপর ভজন তখন বলে, এই রাখতো, একই ডায়লগ বারবার দিয়ে যাচ্ছিস। শোন, পারলেই মেয়েটার পাশে দাঁড়া। খুব তো বলিস একটা মেয়েও যাতে বিচার না পায় সেই ব্যাপারটা তুই দেখবি না, তুই যাতে বিচার দেওয়াতে পারিস সেই ব্যাপারটা দেখবি। তাহলে বল, এখন সেই মেয়েটাকে বিচার দে তুই। আর তখনই গীতা ভাবে কি করবে। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি কোর্টে এসে বলে, এ কি, তুমি এখানে কি করছো? আমি তো তোমায় বারণ করেছিলাম, তুমি আমার বৌমার সাথে কি কথা বলছো? দেখো দেখো, আমি তোমাকে বারবার বলছি, আমরা এই কেসে কিছু করতে পারবো না, তোমাকে জজ সাহেবের সামনেই কথা বলতে হবে। তখন ঝর্ণা বলে, আপনি তো আমার সমস্ত টাকা পয়সা নিয়ে নিয়েছেন, এরপর আমাকে এইভাবে কথা শোনাচ্ছেন, আমি কোথায় যাব এখন? তখনই গীতা বলে, বাবা ও কি বলছে আমি তো বুঝতে পারছি না।
অগ্নিজিৎ মুখার্জি বলে, বৌমা তুমি এসবের মধ্যে ঢুকো না, তুমি যাও, তোমার যে কেস আছে তুমি সেই কেস নিয়ে লড়তে থাকো। আর শুনুন ঝর্ণা দেবী, এসবের মধ্যে আমার বৌমাকে টানবেন না, কোর্টে অনেক উকিল আছে, যার তার সাথে আপনি বুঝে নেন। ভজন বলে, আপনি তো এটাই করতে পারবেন স্যার, আপনার অকাত আমার বোঝা হয়ে গেছে খুব ভালোভাবেই, আপনার দ্বারা আর কিচ্ছু করা সম্ভব নয়, সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, ভজন তুমি কিন্তু আমার জুনিয়র হও, সেই কথাটা ভুলে যেও না, একদম ভুলে যেও না সেই কথাটা। ভজন তখন বলে, আমি আপনার জুনিয়র হই না, এই কোর্ট চত্বরে আপনার বিরুদ্ধে যদি কোনো উকিল থাকে তাহলে হলাম সেটা আমি, ভজন মিত্তির। এরপর গীতা বলে, দাঁড়ান ঝর্ণা দেবী, আপনার কেসটা আমি লড়বো। অগ্নিজিৎ মুখার্জি বারবার করে বারণ করে আর বলে, বৌমা তুমি এই ভুলটা করো না, এটা ঠিক হচ্ছে না। তখনই গীতা বলে, কেন বাবা, কেন ঠিক হচ্ছে না? আমি আছি তো, আমি সবটা সামলে নেব। আপনার তো গর্ব হওয়া উচিত যে এই কেসটা আপনি লড়তে পারছেন না, সেটা আমি লড়ে দিচ্ছি। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে, এই কেসটা লড়ে তুমি কোনো সুরাহা করতে পারবে না। আমি বারণ করছি মানে কোনো একটা বিপদের কথা ভেবেই বারণ করছি, তুমি যে কেন বুঝতে পারছো না সেটাই বোঝা যাচ্ছে না। ঝর্ণা দেবী তখন বলে, আপনি লড়বেন? তাহলে তো অনেক ভালোই হয়, আপনি লড়ুন না আমার কেসটা, আমি খুব খুব খুশি হব। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ও তোমাকে ফিজ দিতে পারবে না। গীতা তখন বলে, আমি ফিজের জন্য লড়াই করি না বাবা, আমি ফিজের জন্য লড়াই করছি না, আমি ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছি। আর এই লড়াই চলবে, এই লড়াই থামবে না, এই লড়াইকে আমি কোনোভাবেই থামতে দেব না, কেসটা আমি লড়বো, এই কথাটা জেনে রাখুন। তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে আবারও গীতা এলএলবি বলে ডাকে আর বলে, আমি বলছি তুমি এই কেসটা লড়তে পারবে না, তুমি জেনে শুনে বিপদের মুখে যাচ্ছ। এরপর গীতা বলে, আমি রোজ সকালে আপনাকে প্রণাম করে দিন শুরু করি বাবা, সেটা বাড়িতে, কিন্তু এই কোর্ট চত্বরে আমাকে কেউ আটকাতে পারবে না, প্রফেশনাল জায়গায় আমাকে আটকানো সহজ ব্যাপার নয়। বাড়িতে গিয়ে গীতা নিজের মতন কেস স্টাডি করতে বসে পড়ে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আবার শুরু করেছো, তোমাকে বারণ করলাম, তুমি তো দেখছি কোনো কথা শোনবার মেয়েই নয়, আমি যখন বলছি তখন বোঝার চেষ্টা করো বৌমা। এর মধ্যেই ঝর্ণা ফোন করে গীতাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি যতটা পারবো এই কেসে আপনাকে টাকা দেওয়ার সাহায্য করব, বিনা ফিজে আপনাকে লড়তে হবে না, শুধু আপনি মন দিয়ে আমার এই কেসটা লড়ুন। গীতা তখন বলে, আপনি আমাকে ফিজের লোভ দেখাবেন না, আমার ফিজ দরকার নেই, আমি চেষ্টা করছি আপনার এই কেসটাকে সলভ করবার। এরপরে গীতার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে ঝর্ণার সাথে কথা বলে অগ্নিজিৎ মুখার্জি নিজে আর বলে, শুনুন একদম আমার বৌমাকে ফোন করবে না, বললাম তো কোর্টে আরও উকিল আছে, আপনি তাদের সাথে বুঝে নিন, আমাদের সাথে বুঝতে হবে না এই ব্যাপারটাকে নিয়ে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলেও আমার কিছু করবার নেই, তবে এই কেসটা আমার বৌমা লড়বে না। কিন্তু গীতা বারবার করে বলে এই কেসটা সে লড়বে। অগ্নিজিৎ মুখার্জি জানায়, এই কেসের ভিত অনেক অনেক নিচে, তুমি কোনোভাবেই সুরাহা করতে পারবে না।